প্রায় 6 ঘন্টা ধরে পুড়ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশন। কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী, বিজিবিও। আগুনের ঘটনায় শাহজালালে উড়োজাহাজ ওঠানামা বন্ধ, ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণ, যাত্রীদের ভোগান্তি। রাতের মধ্যে সচলের চেষ্টা চলছে, জানালেন উপদেষ্টা। এবং শাহজালালে আগুনের ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞ। অসতর্কতা নাকি অবহেলা, খতিয়ে দেখার পরামর্শ। 10,000 কোটি টাকার ক্ষতির সংখ্যা। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভয়াবহ আগুনে পুড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবি। উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণ করছে। বেলা 2টার কিছু পর বিমানবন্দরের 8 নম্বর গেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 2:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় 37টি ইউনিট। অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও। প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের মাত্রা। আগুন থেকে বাঁচাতে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী 8টি ফ্লাইট চট্টগ্রাম এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীরা। আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি, তো এখানে থাকার কোনো জায়গা পাইতেছি না। আমি আনসার বিডিবি ভাইদের সাথে কথা বললাম, ওনারা কোনো কথা বলতেছে না, পাত্তা দিতেছে না, ওনারা আমাদেরকে কেউ হেল্প করতেছে না। আমার মনে হচ্ছে না যে রাত্র 3টা ছাড়তে পারবে, কারণ এটা অনেক সেন্সিটিভ বিষয়। মাস্ট বি টেক মি দেয়ার, রাইট? টরন্টোতে নিয়ে যাবে যেভাবে করে হোক। এখন আমি জানি না আমি দুবাইতে অন টাইম পৌঁছতে পারবো কিনা। আগুনের কারণে যে চেকিংটা করা ছিল এটা এখন আপাতত বন্ধ রাখছে, এখন পর্যন্ত কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, কি অবস্থা এই মুহূর্তে দেখছেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা বারবার লক্ষ্য করছি যে আগুনের তীব্রতা কমে, কিন্তু ঠিক মাঝখানের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো থেকে বারবারই কিন্তু আবার আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু উঁকি দিচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মী চেষ্টা করছেন। পাশাপাশি উত্তরাংশে কিন্তু তীব্র আগুন লক্ষ্য করা গেছে, যদিও এখন দেখা যাচ্ছে যে ধোঁয়ার কুণ্ডলী। এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা কিন্তু 37টি ইউনিটের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন, কিন্তু এখানে থেমে থেমে বিভিন্ন রুম থেকে আগুনের যে কুণ্ডলী সেই কুণ্ডলীগুলো কিন্তু উঁকি দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাংশে এবং মাঝখানে, অর্থাৎ আমদানি কার্গো কমপ্লেক্সের ঠিক মাঝখানের অংশটিতে বেশ কয়েকটি রুমে এখনো পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা সেটির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরাংশেও কিন্তু ধোঁয়ার কুণ্ডলী ব্যাপক পরিমাণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যে রুমগুলোতে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সেগুলোতে তারা পানি ঢেলে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। যদি একটু বলতে যাই, এই পুরো বিমানবন্দরের উত্তরাংশে কিন্তু আমদানি কার্গো কমপ্লেক্সটি অবস্থিত। সেই ক্ষেত্রে পুরো বিমান চলাচলের উপরে তেমন কোনো প্রভাব না পড়লেও আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে পুরো আকাশটি কিন্তু ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে, যার কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটিকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত 9টি বিমান এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। যেগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে চট্টগ্রামের হযরত শাহ আমানত এবং সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। পাশাপাশি এখান থেকে যে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু বিলম্বে ছেড়ে যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার সংবাদ জানিয়েছে। সুতরাং অগ্নিকাণ্ডটি এক পাশে হলেও পুরো বিমানবন্দরের যে ব্যবস্থাপনা সেটিতে কিন্তু বেশ খানিকটা ব্যাঘাত ঘটেছেই বলতে হয়। পাশাপাশি এখানে যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এমন কিন্তু আশঙ্কা করছেন আমদানিকারকরা এবং তারা বলছেন যে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জিনিসগুলো এখানে আনেন এবং পরবর্তীতে তারা তাদের হাতে পেতে যে প্রক্রিয়াটি সেটি কিন্তু মূলত এই কার্গো কমপ্লেক্সে সম্পন্ন হয়। কিন্তু কার্গো কমপ্লেক্স সহ সরকারকে নানা ধরনের যে আনুষঙ্গিক ফিগুলো তারা দেন সেগুলো দেওয়ার পরেও তাদের এই প্রক্রিয়াটি নিরবিচ্ছিন্ন নয়, নিরাপত্তা সেটিতে ছিল না এমন অভিযোগ কিন্তু তারা করছে যে তারা সরকারকে বড় অঙ্কের ফি দিচ্ছেন কিন্তু তাদের পণ্যগুলো নিরাপদে রাখার জন্য, গোদামজাত করে রাখার
রাখার জন্য যে প্রক্রিয়া সেটিতে তারা অবহেলার কিন্তু অভিযোগ তুলছেন এবং তারা বলছেন এই শাহজালাল বিমানবন্দরের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি ত্রুটিপূর্ণ। গণমাধ্যমেও কিন্তু এ নিয়ে বারবার রিপোর্ট বের হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ সে বিষয়ে তেমন কোনো নজর দেয়নি এমন অভিযোগ কিন্তু করছেন যারা আমদানিকারক, যাদের পণ্য এখানে রয়েছে। এবং তারা বলেছেন যে আজকের এই অগ্নিকাণ্ডে তাদের আমদানি করা যে পণ্যগুলো রয়েছে, কাঁচামাল রয়েছে, এখানে কেমিক্যাল রয়েছে, তৈরি পোশাক রয়েছে, সবগুলো আসলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বা পুড়ে ছাই হয়ে গিয়েছে এমন আশঙ্কা কিন্তু তারা করছেন। তারা বলছেন যে হয়তো তাদের মালামালের কিছুই অবশিষ্ট থাকবে না এবং এটি শুধু আমদানি ক্ষেত্রে নয় বা তাদের একার যে ক্ষতি সেটি নয়, বরং অর্থনীতির ক্ষেত্রে একটি বড় ক্ষতি হিসাবে কিন্তু তারা দেখছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই একের পর এক অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি নিয়ে কিন্তু নাগরিকরা নানা ধরনের প্রশ্ন তুলছেন। সরকারের সক্ষমতা, পাশাপাশি সরকারের নজরদারির যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে একের পর এক দুর্ঘটনা, অর্থাৎ রাজধানীর মিরপুরের পর চট্টগ্রামে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবং সবশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের মতো একটি অর্থনৈতিক হাবে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের অগ্নিকাণ্ড যেটি রয়েছে সেটির পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। তারা এটিকে নাশকতাও কিন্তু বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাগরিকরা, এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে যেন এটি খতিয়ে দেখা হয় এবং এই ধরনের অর্থনৈতিক যে জোনগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে শুরু করে স্থাপনা এবং দেশের যে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং অবকাঠামো রয়েছে সেগুলো যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারা বলছেন যে কর্তৃপক্ষের উদাসীনতাও হয়তো থাকতে পারে, তদন্তে সেটি বের হয়ে আসবে এবং তারা বলছেন যে তারা ফি মাসুল সহ নানা ধরনের তারা অর্থ দিয়ে সরকারকে এই যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করেন, কিন্তু সেই প্রক্রিয়াটিকে নিরবিচ্ছিন্ন করার জন্য, নিরাপদ করার জন্য বা সেগুলো নানা ধরনের চ্যালেঞ্জ থেকে মুক্ত রাখার জন্য সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনাগুলো দরকার ছিল সেগুলোতে তারা এক ধরনের অবহেলা লক্ষ্য করছেন এবং তারা সেই অভিযোগটি কিন্তু আমদানিকারকরা কিন্তু করছেন যে তাদের পণ্যগুলো সংরক্ষণ, গোদামজাত করার থেকে শুরু করে এই তাদের হাতে পৌঁছানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটির মাঝামাঝিতে এসে আসলে এক ধরনের অবহেলার কারণে তাদের এই পণ্যগুলো আসলে আজকে ক্ষতির সম্মুখীন হয়েছে এমন কথাও কিন্তু তারা বলছেন, এমন অভিযোগ তারা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকরাও কিন্তু আশঙ্কার বিষয়টি করছেন যে এটি কোনো ধরনের নাশকতা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের এই স্পটগুলো, বিশেষ করে তৈরি পোশাক শিল্প সহ নানা ধরনের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন তৈরি করার একটি অপচেষ্টা হয়তো কোনো মহলের কোনো দেশের থাকতে পারে এমন আশঙ্কাও কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই করছেন এবং তারা বলছেন যে সরকারের সক্ষমতার অভাব নাকি সরকারের উদাসীনতা এই কাজগুলো হচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা নানা ধরনের তাদের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে 36 থেকে 37টি ইউনিট নিয়োজিত করে তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন এই আগুনটিকে নিয়ে আসার জন্য। এবং এই ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বাহিনীর সদস্যরা, বিশেষ করে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি এখানে উদ্ধার কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন। কিন্তু যেহেতু এখানে কেমিক্যাল থাকার একটি বড় সম্ভাবনায় রয়েছে এবং অনেকে বলছেন যে কেমিক্যাল আছে তাদের বিদেশ থেকে আমদানি করা, পাশাপাশি ওষুধের কাঁচামাল আছে যেগুলো দাহ্য পদার্থ, যেগুলো আগুন ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বা আগুন জ্বলার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক যে পদার্থগুলো সেগুলো রয়েছে দাহ্য পদার্থ, যার কারণে আসলে এই আগুনের দীর্ঘস্থায়িত্ব বা এই আগুনটা নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদেরকে ব্যাক পেতে হচ্ছে। এবং আমরা বারবারই লক্ষ্য করছি যে এক সময় হয়তো ধোঁয়ার কুণ্ডলী ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তখন হয়তো আমরা ভাবছি যে আগুনটি হয়তো অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পরক্ষণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কোনো একটা রুম থেকে আবার সেই আগুনের লেলিহান শিখা উঁকি দিচ্ছে। অর্থাৎ ঠিক কখন এটিকে নিয়ন্ত্রণে আনা যাবে বা কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে সেটি নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বেশ খানিকটাই ব্যাক পোহাচ্ছেন এবং তারা তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে আগুনটি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। পাশাপাশি আমদানিকারকরা তাদের এই ক্ষতি নিয়ে নানা ধরনের আশঙ্কা করছেন। তারা বলছেন যে আজকের এই অগ্নিনির্বাপনে পানি দিয়ে আসলে আগুনটি নেভানোর কারণে কিছু পণ্য বা তাদের আমদানি করা কিছু জিনিস বেঁচে গেলেও কিন্তু এগুলো আসলে তারা ঠিক ব্যবহার করতে পারবেন কিনা বা এগুলোর মান নিশ্চিত থাকবে কিনা সেটা নিয়েও তারা নানা ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে এক ধরনের আশঙ্কার পাশাপাশি এটিকে নানা ধরনের অপকৌশল বা ষড়যন্ত্র হিসাবেও দেখছেন কেউ কেউ। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে যে অগ্নিকাণ্ড সেটির সর্বশেষ খবরাখবর।
সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে, জানছিলাম সেখানকার অগ্নি নির্বাপনের সর্বশেষ খবর। এদিকে রাতের মধ্যে শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, আমদানি কার্গো আগুনে পুড়লেও রপ্তানি কার্গো ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব, কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে প্রায় 10,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওয়্যারহাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। অসতর্কতা নাকি অবহেলার কারণে আগুন, তা খতিয়ে দেখার পরামর্শ তাদের। আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যদি সেদিকে যায় তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই, সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে, যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণ করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা আসছি দুপুরে, আমাদের ফ্লাইট 7টা 5-এর মধ্যে ফ্লাইট, এখনো আমরা এয়ারপোর্টের বাইরে আছি, এখনো আমরা বোর্ডিং পাস পাই নাই। ফ্লাইট কিছু চলবে কি চলবে না, যদি আমাদের কিছু একটা বলতো আমরা বাসায় যাইতে পারতাম, বা এখানে ওয়েট করে তো কোনো লাভ নেই। এখন সময় চলে যাচ্ছে, আমরা বুঝতেছি না আসলে কি হবে। ঢাকা থেকে আবার শারজা এয়ারপোর্ট 8:30 বাজে ফ্লাইট ছিল, তো এখন তো যাওয়ার আর কোনো রাস্তা নেই। ভিসার মেয়াদও আমার ওইদিকে শেষ হওয়ার পথে, প্রায় 21 তারিখ আমার ভিসার মেয়াদও শেষ। যদি আমি ফ্লাইট ধরতে না পারি আবার, তাইলে আমার কিন্তু ভিসাটা মাইর যাবে। এই মুহূর্তে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে, সেখানকার যাত্রীদের খবর জানতে। শফিক, ঢাকায় ভয়াবহ আগুনের প্রভাব চট্টগ্রামেও পড়েছে এবং চট্টগ্রামে বেশ কিছু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট দেরি হয়ে গেছে। আমার 2টি ফ্লাইটে, অর্থাৎ দুবাইগামী এবং শারজাগামী 2টি ফ্লাইটে যাত্রীরা 2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে 7:20 যে যাত্রীরা যাওয়ার কথা ছিল দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, সেই যাত্রীরা এখন ঢুকছে। সেক্ষেত্রে আরও 2-3 ঘন্টা লাগতে পারে, অর্থাৎ তাদের শিডিউল 2 থেকে 3 ঘন্টা দেরি হয়ে গেছে। এবং বাইরে যারা অপেক্ষা করছে তারা শারজা যাবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে, তাদের ফ্লাইট হচ্ছে 8:45, তাদেরকে এখনও ঢোকানো হয়নি। সেক্ষেত্রে তাদেরও 2-3 ঘন্টা লেগে যেতে পারে। অর্থাৎ ঢাকার কারণে কিন্তু চট্টগ্রামে প্রায় ঢাকায় যে বিমানগুলো নামার কথা ছিল আন্তর্জাতিক 60-60টির বেশি ফ্লাইট এবং অভ্যন্তরীণ 3-4টির ফ্লাইট, সবগুলো কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। সেখানে কিন্তু জটলা সৃষ্টি হয়েছে। তো যে যাত্রীরা চট্টগ্রাম থেকে যেতে পারেনি তারা 2-3 ঘন্টা ধরে তাদের ভোগান্তি আমরা দেখেছি, এবং তারা নানা উদ্বেগ উৎকণ্ঠা আছে, তারা অনিশ্চয়তার মধ্যে আছে। তারা নির্দিষ্ট সময়ে তাদের যে গন্তব্যে সেখানে যেতে পারবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, চট্টগ্রাম থেকে কিন্তু দুপুর 2টার পর থেকে কিন্তু প্রায় 6-7টি ফ্লাইট মিস হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বিমানে ইউএস বিমানে যেগুলো ঢাকাগামী সেগুলো তো বাতিল হয়ে গেছে।
এবং ঢাকার যে বিমানগুলো আন্তর্জাতিক 6টি ফ্লাইট যেগুলো ঢাকা আসার কথা ছিল এবং আর অভ্যন্তরীণ যে 3-4টি ফ্লাইট আসার কথা ছিল সব ফ্লাইট কিন্তু এখন চট্টগ্রাম শাহ আমানত যে বিমানবন্দরে অবস্থান করছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে, সেখানে ওমানের যাত্রী নিয়ে সে ফ্লাইট এসেছে। এর আগে শারজাহ থেকে একটি ফ্লাইট এসেছে। অর্থাৎ আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো চট্টগ্রামে আসার কথা ছিল সেগুলো থেকে কিন্তু যাত্রীরা নেমে যাচ্ছে, কিন্তু ঢাকা হয়ে যে যাত্রীগুলো এখানে এসেছে, ঢাকা যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেই যাত্রীরা সেখানে রয়েছে। তবে আমরা বিমান কর্তৃপক্ষের এয়ারলাইন্সের বেশ কিছু বড় বড় এসি বাস দেখতে পেয়েছি। হয়তো যারা এখানে ঢাকায় নামার কথা ছিল, যারা চট্টগ্রামে নেমেছে তাদেরকে বাসে করে হয়তো ঢাকায় পাঠানো হতে পারে, সেরকম আমরা তথ্য পেয়েছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে সিলেটে ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে রিয়াদ, সিঙ্গাপুর এবং মালয় থেকে 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা ছিল, কিন্তু ঢাকায় অবতরণ করতে না পেরে ঢাকায় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেন্টারে যে আগুন লেগেছে সেখানে আগুন লাগার কারণে অবতরণ করতে না পেরে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার মধ্যে একটি বিমানে 396 জন যাত্রী এবং 2টি ইউএস বাংলার ফ্লাইট যেটা সিঙ্গাপুর এবং মালয় থেকে এসে তার মধ্যে প্রায় 150 করে যাত্রী ছিল। এবং এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত 60টি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এই পর্যন্ত, এবং 60টি ফ্লাইট বাতিল হওয়ার কারণে বা বিলম্ব হওয়ার কারণে সবচেয়ে যেই সমস্যাটি হয়েছে, এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীরা যান এবং সেই যাত্রীরা সবচেয়ে ভোগান্তিতে পড়েছে, আতঙ্কের মধ্যে পড়েছে, শঙ্কার মধ্যে পড়েছেন। আমরা এখানে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কয়েকজন যাত্রীরা বলছে তারা যদি আজকে যেতে না পারে বা আজকে রাতে তাদের ফ্লাইট কোনোটা ভোরের ফ্লাইট, সেই ফ্লাইটগুলো যদি মিস হয় তাদের ভিসা জটিলতায় পড়ে যাবে বা অন্যান্য জটিলতায় পড়ে যাবে। এরকম যাত্রীর সংখ্যা অনেক আমরা এখানে দেখেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভিতরে অপেক্ষা করছে তারা দীর্ঘ সময় ধরে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন ডোমেস্টিক ফ্লাইটের জন্য। শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটেই এখান থেকে যেতে পারবে ঢাকা পর্যন্ত এবং ঢাকা যাওয়ার পরে বিভিন্ন গন্তব্যে যাবে। এবং যেই রিয়াদ থেকে ঢাকায় নামার কথা বিমানের 340 ফ্লাইটটি, বিজি 340 ফ্লাইটটি এবং 396 যাত্রী নিয়ে ঢাকার পরিবর্তে এখানে অবতরণ করে, সেই ফ্লাইটে 396 যাত্রীর মধ্যে 12 জন যাত্রী ছিল সিলেটের এবং তাদের পাসপোর্ট এবং ইমিগ্রেশনের বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিভিন্ন গন্তব্যে তাদের বাসা বাড়িতে চলে যায়। বাকি যাত্রীরা এখনো বিমানবন্দরে রয়েছে। ইউএস বাংলার যে ফ্লাইট সিঙ্গাপুর থেকে এসে ঢাকায় অবতরণ করার কথা ছিল সেই যাত্রীরাও সেই ইউএস বাংলার ফ্লাইটে রয়েছে এবং আরেকটি ফ্লাইট ইউএস বাংলার সেটিও যেটি মালের থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল সেটি এখানে অবস্থান রয়েছে। সবকিছু মিলে বলা যায় অপেক্ষা 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 এবং অপেক্ষার পালা শেষ নেই, শঙ্কার শেষ নেই। এখানে যেই বহির্বিশ্বের যাত্রীরা যারা আছে, আন্তর্জাতিক রুটে যারা যাত্রীরা আছে, তারা একটি শঙ্কার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে কখন তারা ঢাকায় পৌঁছে এবং ঢাকায় পৌঁছার পর বিভিন্ন গন্তব্যে যান। মোটামুটি এই ছিল সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করার পরিবর্তে এখানে অবতরণ করে আছে এবং যাত্রীরা আতঙ্কের মধ্যে আছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, জানছিলাম ঢাকা বিমানবন্দরে আগুন লাগার প্রেক্ষিতে সেখানকার যাত্রীদের ভোগান্তির খবর। শাহজালাল বিমানবন্দরে আগুনে আহত আনসার সদস্যদের নেওয়া হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, কি অবস্থা এখন? আহত যারা এসেছিলেন হাসপাতালে তাদের কেমন দেখছেন? তখন আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে এই মুহূর্তে আমি আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে আজকের এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তার মধ্যে 14 জনকে এই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে এবং এই 14 জনের মধ্যে 8 জন আনসার সদস্য রয়েছেন, 1 জন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী আছেন, তাদের পাশাপাশি একজন স্বেচ্ছাসেবক না 2 জন স্বেচ্ছাসেবক আছেন এবং 2 জন বেসামরিক নাগরিক রয়েছেন। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে তারা যখন দায়িত্ব পালন করছিলেন সেখানে তখন তারা আগুন নেভাতে গিয়ে এই অবস্থার মুখোমুখি হন। তারা যেমনটা বলছিলেন, একজন সদস্য আমার কাছে জানাচ্ছিলেন যে
যেই জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে আসলে জায়গাটা হচ্ছে ইনপুট, তারা বলছিলেন ইনপুট অর্থাৎ কুরিয়ার জোন, যেখান থেকে কুরিয়ার করা হয় কিংবা যেখান থেকে বৈদেশিক পণ্য বাংলাদেশে এনে রাখা হয়, সেই জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাকে বলা হয়েছে। এবং সেখানে তারা ছুটে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করেন এবং সেই আগুন নেভাতে গিয়েই তারা এখানে আহত হয়েছেন। কেউ কেউ গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে আঘাত পেয়েছেন, কারো পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় তারা আঘাত পেয়েছেন, কারো শরীরের বিভিন্ন জায়গাতে কেটেও গেছে। তো সেই জায়গাগুলো এখানে আসার পরে তারা ড্রেসিং করিয়েছেন, চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং এই মুহূর্তে জরুরি বিভাগের একটি কম্পার্টমেন্টে 4 জনকে রাখা হয়েছে এবং আরও 4 জনকে রাখা হয়েছে ওএসএমের যে অবজারভেশন রুমটি আছে সেখানে। চিকিৎসকরা বলছিলেন যে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরবর্তীতে যে ধাপগুলো আছে অর্থাৎ যেমন যারা মাথায় আঘাত পেয়েছেন তাদের সিটি স্ক্যান, তাদের এক্স-রে এবং অন্যান্য প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে তারা সেগুলো সম্পূর্ণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করার পর তারা সিদ্ধান্ত জানাবেন যে কার কি অবস্থা, কার শারীরিক অবস্থা কেমন, তাদের আসলে পরবর্তীতে কোন ধরনের চিকিৎসা লাগবে কিনা কিংবা এই হাসপাতাল থেকে অন্য কোথাও তাদেরকে স্থানান্তর করতে হবে কিনা সেই বিষয়গুলো তারা নিশ্চিত করতে পারবেন। কাকে ভর্তি রাখতে হবে, কাকে রিলিজ দিতে হবে, এই বিষয়গুলো। এছাড়া এই হাসপাতালে বিমান বাহিনীর একজন সদস্যকে নিয়ে আসা হয়েছিল, তিনিও আহত হয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় এবং তাকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুজন বেসামরিক নাগরিকও এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ফিরে গেছেন। এর বাইরে যে তথ্যগুলো আমরা পেয়েছি যে আরও যারা আহত হয়েছেন তাদের অনেককেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এইমাত্র আনসার সদস্যদেরকে দেখার জন্য তাদের বিভাগীয় একজন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গেও আমরা কথা বলছিলাম যে তার সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে কে কীভাবে আহত হয়েছেন এবং তাদের পরবর্তীতে তারা কোন কোন ব্যবস্থা নেবেন, তাদের সুচিকিৎসার জন্য তারা কি যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। এখন পর্যন্ত 14 জন সদস্য এখানে চিকিৎসা নিচ্ছেন, আমি শুরুতেও বলেছি। আর ফায়ার সার্ভিসের যে কর্মী এখানে এসেছেন আহত হয়ে, তিনিও আগুন নেভানোর জন্য গেটের বাইরে থেকে ভেতরে যখন তিনি যাচ্ছিলেন সেই মুহূর্তে গিয়ে তিনি সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের পরে গ্যাস ছড়িয়ে পড়ে, যেটা তাদের কাছে আমরা শুনলাম। সেই গ্যাস ছড়িয়ে পড়ার পরই তারা প্রায় জ্ঞান শূন্য হতে যাচ্ছিলেন এবং সেই অবস্থায় তাদেরকে এখানে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। এর পরবর্তীতে যদি আরও কোনো নতুন রোগী আসে কিংবা নতুন কোনো ধরনের তথ্য আমার হাতে আসে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল রোদ। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের আগুনের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, প্রায় 6 ঘন্টা ধরে জ্বলা আগুন এখনো পর্যন্ত জ্বলছে এবং আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর কার্গো কমপ্লেক্স এবং 8 নম্বর হ্যাঙ্গার গেটের মাঝে যে কুরিয়ার কমপ্লেক্স রয়েছে তার অপোজিটে, যেখান থেকে আজ বেলা 2টোর কিছু পরে আগুনের সূত্রপাত ঘটে। অর্থাৎ আমি এখন যে ভবনটির ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছি, এই ভবনটির পশ্চিম পাশ অর্থাৎ বিমানবন্দরের ভেতরের যে গ্রাউন্ড, ইনার গ্রাউন্ড মুখী যে অংশটি, সেই অংশ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল বেলা 2টোর কিছু পরে এবং সে সময় আসলে নানান জটিলতায় নানান কারণেই তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ নিয়ে যথেষ্ট অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, অনেকে আমাদের কাছে এসে করেছেন, অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি কথা বলেছেন, অনেকেই বলেছেন যে শুরুতে চাইলেই বা যদি শুরুতেই চেষ্টা করা হতো তাহলে আগুনটি অনেক সহজেই নিয়ন্ত্রণ করা যেত। যে কারণেই হোক আগুন নিয়ন্ত্রণ না হওয়াতে এখন 6 ঘন্টা ধরে আগুন জ্বলছে এবং এর মাঝে যেই বিমানবন্দরের যেই আমদানি কার্গো কমপ্লেক্সটি রয়েছে, সে আমদানি কার্গো কমপ্লেক্সের উত্তর থেকে দক্ষিণমুখী পুরো অংশটি ভেতরে আগুনে পুড়ে গিয়েছে, এমনটি বলছেন এখানকার যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন যারা এখানে কাজ করেন, যারা এখানে ব্যবসা করেন। অর্থাৎ ব্যবসা করেন বলতে বোঝাচ্ছি যারা এই বিমানবন্দরের মাধ্যমে তাদের বিভিন্ন পণ্য বিদেশ থেকে ক্রয় করার পরে আমদানি করেছেন, তারা যেমনটি বলেছেন, তারা বলেছেন যে ভেতরে আসলে কিছুই আর অবশিষ্ট থাকার সুযোগ নেই, এমনভাবে আগুন জ্বলেছে। এবং একই সাথে বলেছেন যে কোনো জায়গায় যদি আগুন না
না পৌঁছেও থাকে তাহলে ফায়ার সার্ভিস যেহেতু পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যে পণ্যটি পানির সংস্পর্শে এসেছে, ইলেকট্রনিক্স পণ্য হলে সেটি নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা, এমনটি তারা বলছেন। তো সেক্ষেত্রে তাদের ক্ষতির পরিমাণ কি পরিমাণ পণ্য বিমার আওতাভুক্ত ছিল, কি পরিমাণ পণ্য বিমার আওতামুক্ত থেকে তারা এনেছেন, অর্থাৎ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভার পরে যখন তদন্ত কমিটি হবে তখন বলা যাবে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আগুন নির্বাপন সম্ভব হবে, এমনটি কিছু সময় আগে জানিয়েছিলেন বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? এই ঘন্টার পর ঘন্টা যে যাত্রীদের অপেক্ষা তা যেন শেষই হতে যাচ্ছে না। প্রায় 2:30টার দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, 4টার পর থেকে বিমান চলাচল বন্ধ। এরপরেই সাধারণ যাত্রী যারা আছে তাদের পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের পড়তে হয়তো আরও বেশি সমস্যার মধ্যে দেখতে পেয়েছি আমরা। যারা সৌদি আরবে, মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে আসছেন তারা বিশেষ করে কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ দেশের বিভিন্ন জেলা থেকে, প্রান্তিক জেলা থেকে আসছেন। ভোরের দিকে এসেছেন, কারো ফ্লাইট ছিল বিকেল 3টায় বা কারো ফ্লাইট ছিল বিকেল 4টায়। সেই ফ্লাইটগুলো কিন্তু হচ্ছে যে এখন প্রায় ডিলে হয়ে কারণে সেই ভোর 6টায় পৌঁছে এখন প্রায় রাত বাজে 9টা। 19 ঘন্টার কাছাকাছি, এই প্রায় 15-12 ঘন্টা পেরিয়ে 19 ঘন্টা চলে যাচ্ছে। তারপরেও যে অপেক্ষাটা সেটি কিন্তু একেবারে তাদের অনেকখানি ভোগান্তির মধ্যে ফেলেছেন। এবং যারা আসলে আশেপাশে মানুষ আছে তারা ফিরে গেলেও এই সকল শিশু থেকে শুরু করে আবার স্বজনরাও এসেছেন তার প্রিয়জনকে বিদায় দিতে বিমানবন্দরে। সেই প্রিয়জনকে বিদায় দিতে এসে তারা পড়েছেন আটকে। আসলে সড়ক পথে আমরা দেখেছি, নৌপথে অপেক্ষা দেখেছি, বিমান পথের এই অপেক্ষাটা আসলে তারা কোনোভাবেই ভেবে উঠতে পারছে না যে এতটা ডিলে হবে বা এতটা সময় লেগে যাবে। এটা আসলে কেউ কোনোভাবে আসলে মানতে পারছে না। সরকারের এমন অব্যবস্থাপনাকেই আসলে বিশেষ করে দায়ী করছে। বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দরটাকে এইরকমভাবে ফায়ার এক্সিট বা ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না থাকাটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই মুহূর্তে। কিন্তু এই যে বিশেষ করে আমরা যদি বলতে চাই যে বিকেল 5টার পর থেকে যে সকল ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় 8 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টার মতো হচ্ছে যে শিডিউল বিপর্যয় ঘটে এবং সেগুলো ডিলে করা হয়েছে। এখন আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি কিন্তু যে বেশ কিছু চেক ইন ছিল যেগুলো কলকাতার কিছু ফ্লাইটের, সেগুলো সম্ভাব্য সময় হিসাবে রাত্রি 10:30 গেট খুলবে এবং রাত্রি 9:30 আরেকটি দেখছি দামাম যেই বিমানটি রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দামামে যাওয়ার গন্তব্যে, সেটি কিন্তু 9:30 খোলার একটা সম্ভাব্য সময় দেওয়া হয়েছে। তো এই যে বিমানের এমন অব্যবস্থাপনা, এমন দুর্ঘটনায় এটাকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষটাকে আসলে এটিকে আসলে কেউ বলছেন নাশকতা, কেউ বলছেন অব্যবস্থাপনা, কেউ এটিকে আসলে বারবার এই বিমানবন্দরের জন্য বা দেশের বাইরে যে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকে সেটুকে আসলে কতটুকু নিরাপদ দেখেছে সেটা নিয়েও কিন্তু এখন তারা প্রশ্ন তুলেছেন। বিমানবন্দরে ছোট শুধু বাচ্চাগুলোও নয়, বৃদ্ধরাও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু দীর্ঘ সময় এসে অপেক্ষায় করছেন এবং এই লম্বা লাইনে দাঁড়িয়ে যখন বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানালেন যে এখন বিমান ওঠানামা বন্ধ, তারপরে কিন্তু গেটগুলো বন্ধ করে দেওয়া, চেক ইনও বন্ধ করা হয়েছিল মাঝখানে। এখন সবচেয়ে যদি ভোগান্তির কথা বলতে যাই, এখন কিন্তু এই টার্মিনালে আসার জন্য যেই পথ, সেই পথটি কিন্তু বন্ধ করে দিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ। যে বিমানবন্দরে প্রবেশের যেই গেটটি রয়েছে বাইরে, উত্তরা থেকে, খিলক্ষেত থেকে উত্তরামুখী এয়ারপোর্টের যে সড়ক, সেই সড়কেই যাত্রী। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন সময়।